গাজায় শর্তহীন যুদ্ধবিরতি, বন্দি মুক্তি চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 14 সদস্য। দুর্ভিক্ষকে মানবসৃষ্ট আখ্যা। নিশ্চুপ যুক্তরাষ্ট্র, দখলদারদের হামলায় নিহত 51। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় স্কুলের গির্জায় বন্দুক হামলা, 2 শিশু নিহত, আহত 17। হামলাকারীর মরদেহ উদ্ধার। সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা ট্রাম্পের। ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চায় পশ্চিমারা, ফের কড়া ভাষায় সতর্ক করল রাশিয়া। শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। মার্কিন শুল্ক আরোপের জেরে ভারতে বন্ধ 3 শহরের পোশাক কারখানা। রপ্তানি 43% কমার শঙ্কা, পরিস্থিতি সামলাতে ব্যর্থ মোদী সরকার, বলছে সাবেক শীর্ষ কূটনীতিকরা। এবং ভয়াবহ বন্যায় জম্মু কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে 32। বন্ধ যোগাযোগ, তলিয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাব। টাইফুন কাজিকির আঘাতে থাইল্যান্ড, ভিয়েতনামে 9 জনের মৃত্যু। গাজায় অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এ বিষয়ে নিশ্চুপ ছিল যুক্তরাষ্ট্র। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানবসৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে। তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় একদিনে আরও 51 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। গেল একদিনে দখলদারদের হামলায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির, যাদের মধ্যে কয়েকজন অপেক্ষায় ছিলেন ত্রাণের লাইনে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়ালো 313-তে, যার 119টি শিশু। এই দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় ধোঁয়া ও বিস্ফোরণের আওয়াজ গাজা শহর জুড়ে শোনা গেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 14টি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে। তারা বিশেষভাবে শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে সব সহায়তা অবরোধ অবিলম্বে তুলে নেয়ার কথা বলেছে তারা। নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা গাজায় দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিলেও এ বিষয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধি। ওইদিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সদস্য রাষ্ট্রের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিশ্চুপ থাকার প্রতি নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, উপত্যকায় চলমান মানবতা বিরোধী অপরাধ ও দুর্ভিক্ষের জন্য ওয়াশিংটনও সমানভাবে দায়ী। ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা ইস্যুতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিডিয়ন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতির বিষয়ে কোনো পরিকল্পনা নেই তেল আবিবের। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজায় সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণ হিসেবে এই হামলার সমালোচনা করেছেন এবং গাজায় সহায়তা প্রবেশ ও সামরিক দখল বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননে মার্কিন কূটনীতিকের মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে সভ্য আচরণ করুন বলে বক্তব্য দেওয়ায় তোপের মুখে পড়েছেন তিনি। বৈরুতে প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত ও তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, অরাজকতা বা পশুসুলভ আচরণ সহ্য করা হবে না, জানতে চাইলে সভ্য হতে হবে। তার এমন বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ এবং ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দেন সমালোচকরা। লেবাননের প্রেসিডেন্ট অফিস সাংবাদিকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে দূতের মন্তব্যে দুঃখ প্রকাশ করেছে। তবে আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়া পর্যন্ত লেবাননের সাংবাদিক ইউনিয়ন ব্যারাকের সংবাদ সম্মেলন বর্জের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ জানতে তদন্ত নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি স্কুলের গির্জায় প্রার্থনা চলছিল। এ সময় ভবনের বাইরে থেকে গুলি চালায় এক বন্দুকধারী। মুহূর্তেই গুলিবিদ্ধ হয় শিশুসহ প্রার্থনায় অংশ নেয়া বেশ কয়েকজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তারা জানায় হামলাকারীর গুলিতে আহতদের বেশিরভাগই শিশু। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তল্লাশির পর হামলাকারীর মরদেহ গির্জার পেছন থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বন্দুক হামলা চালানোর পরই সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে হামলাকারী তরুণ বয়সী। অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল না। এই হামলার পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জেকব রে। মিনেসোটার এই হামলা মার্কিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্কুলে 140টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন শিশুদের ওপর সুপরিকল্পিত সহিংসতা এ ধরনের পরিস্থিতিকে আরো তীব্র উদ্বেগের বিষয় করে তুলেছে। শিক্ষার্থীরা স্কুল ও গির্জায় নিরাপদে থাকার মৌলিক নিশ্চয়তা পাওয়ার কথা থাকলেও বারবার এমন ঘটনা সেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেনকে দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার মূল লক্ষ্য হবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা। তবে এই প্রস্তাবে করা আপত্তি জানিয়ে রাশিয়া জানিয়েছে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন মানেই ন্যাটোর উপস্থিতি, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে শান্তি চুক্তির কাঠামো দাঁড় করাতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে কূটনৈতিক এই আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের পল্টোভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এছাড়া খার্কিভে একটি স্কুল ও খেরসনে একটি বহুতল আবাসিক ভবনেও আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে এক রাতের হামলায় ছোড়া 95টি ড্রোনের মধ্যে 74টি ভূপাতিত করেছে তারা। হামলার শিকার হয়েছে রাশিয়াও। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাশিয়ার রিয়াজান শহরের কাছে একটি তেল পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই পাইপলাইন দিয়ে মস্কো ও রুশ সেনাদের জ্বালানি সরবরাহ হতো। বিস্ফোরণের পর তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এদিকে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ডোনেস্ক অঞ্চলের একটি গ্রাম তারা দখল করেছে। পাল্টাপাল্টি এমন হামলার মধ্যেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। জার্মান চ্যান্সেলর বলেছেন ইউক্রেনকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তার মূল উদ্দেশ্য হবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা। তার দাবি এ নিশ্চয়তা ইউক্রেনের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য জরুরি। তবে পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তার বিষয় নিয়ে কড়া আপত্তি জানিয়েছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইউরোপের প্রস্তাবিত শান্তিরক্ষী বা নিরাপত্তা বাহিনী ইউক্রেনে মোতায়েনের প্রশ্নই আসে না, কারণ সেটি দেশটিতে ন্যাটোর উপস্থিতির শামিল হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন চলতি সপ্তাহেই নিউ ইয়র্কে তিনি ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দ্রুতই শান্তি চুক্তির একটি কাঠামো দাঁড় করানোর আশা করছে ওয়াশিংটন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 50% শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন শুল্কের চাপ মোকাবেলায় দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবহারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের প্রভাব থেকে বাঁচতে এর মধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ভারতে। আমদানিতে শুল্ক বসায় এবার দেশীয় পণ্যের উপর জোর দিচ্ছে দেশটি। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল কেল্লা থেকে দেয়া ভাষণে দেশবাসীকে দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদ্র দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্বদেশি বোর্ড লাগানোরও তাগিদ দেন। চলতি সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়ে বারবার তাগিদ দেন মোদী। এছাড়া সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। কর সংস্কার ও সরলীকরণের জন্য $12 বিলিয়ন আয়কর ছাড় দেওয়ার ঘোষণা দেয়া হয়। মোদী সরকারের এ উদ্যোগ দেশের ভোক্তা অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা, শিল্প সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, আঞ্চলিক সম্পৃক্ততা ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে আলোচনা হয়। উভয় দেশই কৌশলগত অগ্রাধিকার, বাণিজ্য ও বিনিয়োগ, সিভিল নিউক্লিয়ার শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, সন্ত্রাসবাদ ও মাদক প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আলোচনায় নতুন 10 বছরে ভারত যুক্তরাষ্ট্র মেজর ডিফেন্স পার্টনারশিপের কাঠামো চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে। মার্কিন শুল্কারোপের জেরে উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতের বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানা। রপ্তানিকারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো অর্ডার বাতিল করেছে, তাই উৎপাদন অব্যাহত রাখতে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপের ঘটনা নরেন্দ্র মোদী সরকারের যথাযথ সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক শীর্ষ কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করায় এশিয়ার মধ্যে ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এর জেরে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অবিলম্বে সরকারের সহায়তা চেয়েছে কারখানাগুলো। এদিকে ভারত সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ অর্ডার বাতিল করেছে। কারণ তারা অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপাতে চান না, তাই পণ্যের দাম কমাতে বলেছেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ড জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অন্য টেক্সটাইল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় 40-45% কমে যেতে পারে। এজন্য নরেন্দ্র মোদী সরকারকে দোষারোপ করছেন ভারতের সাবেক কূটনীতিকরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তারা। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজু বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে মোদী সরকারের জবাবদিহি করা উচিত। ভারতের ওপর কার্যকর হওয়া মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের 43% পর্যন্ত রপ্তানি কমার আশঙ্কায় নয়াদিল্লি। জিটিআরআইয়ের এক গবেষণায় বলা হয়, মার্কিন শুল্কের কারণে দেশটিতে কমবে কর্মসংস্থান, ক্ষতির মুখে পড়বেন হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। অবশেষে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকার মাশুল গুনতে হলো ভারতের। বুধবার থেকে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এতে শুল্ক হার দাঁড়িয়েছে গড়ে 50%। গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই এর তথ্য, মার্কিন শুল্ক ভারতের $6,020 কোটি রপ্তানিকে প্রভাবিত করবে, যার মধ্যে রয়েছে বস্ত্র, গহনা, চিংড়ি, কার্পেট ও আসবাবপত্র খাত। শ্রমঘন খাতে ভারতের রপ্তানি 70% পর্যন্ত কমে যেতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রগামী রপ্তানি 43% কমিয়ে দেবে বলে তথ্য উঠে আসে পরিসংখ্যানে। এদিকে ভারতের ওপর আসা এই খড়গ মোকাবিলায় দেশটির অভ্যন্তরীণ ব্যবসা বাড়ানোর তাগিদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আমাদের উচিত আমাদের দেশের ভেতরে যতটা সম্ভব পণ্য বিক্রি করার চেষ্টা করা, এবং যদি আমাদের রপ্তানি করতে হয় তাহলে আমাদের উচিত যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্যান্য দেশের কাছে পৌঁছানো। আমাদের জন্য এটি বিশাল ক্ষতি। অন্য কোনো দেশের প্রতি যুক্তরাষ্ট্রের ক্রোধের বোঝা ভারতকে বহন করতে হবে, এটা অন্যায্য। বিশেষজ্ঞরা বলছেন, নতুন শুল্ক ভারতের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হুমকি স্বরূপ। এতে দেশটিতে কর্মসংস্থান হ্রাসেরও শঙ্কা রয়েছে। মার্কিন চাপের মুখে এক হচ্ছে 3 পরাশক্তি, চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদী। অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যেই শক্তি
জানান দিতে এক হচ্ছেন তারা। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনজিনে আয়োজিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে উঠতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের আয়োজন করেছে সাংহাই সহযোগিতা সংস্থা। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের বাড়াবাড়ি কর্মকাণ্ডের মধ্যেই এক মঞ্চে শি, পুতিন ও মোদির এ উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অর্থনীতি, নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত। এছাড়া এ বৈঠক হবে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য একটি কূটনৈতিক বিজয়। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পুতিন এখানে মঞ্চ ভাগ করবেন শি ও মোদির সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 7 বছর পর চীন সফরে যাচ্ছেন। 2020 সালে সীমান্ত সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেয় এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে শি মোদির বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক ছাড় এবং ভিসা নীতি সহজীকরণের মতো ঘোষণার পথ তৈরি করতে পারে। ভারতের জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধস এবং আকস্মিক বন্যায় অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ। এদিকে ভারত ছেড়ে যাওয়া পানিতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো তলিয়ে গেছে। আরও ডুবে যাওয়ার শঙ্কায় সরানো হচ্ছে বাসিন্দাদের। নতুন করে টাইফুন কাজিকির আঘাতে ভূমিধসে থাইল্যান্ডে অন্তত 2 জন নিহত হয়েছেন। চীনের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভিয়েতনামে কাজিকির আঘাতে 7 জনের মৃত্যু হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে এলাকার পর এলাকা। তীর্থযাত্রীদের জনপ্রিয় বৈষ্ণোদেবী মন্দিরগামী পথে ধস নেমে প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে। রাজ্যের বিভিন্ন নদ নদী উপচে গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও রেল যোগাযোগ। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমা বাতাস আর আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা বায়ু প্রবাহের কারণে এত বৃষ্টি হয়েছে। এদিকে ভারতের ছেড়ে দেয়া বাঁধের পানিতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ডুবে গেছে। পাঞ্জাব প্রদেশের কাসুর আর বাহাওয়ালনগর জেলায় লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু মৌসুমী বন্যাতেই জুন থেকে এখন পর্যন্ত সারা দেশে 800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে ঘরবাড়ি ভেসে গেছে। ফসল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার টাইফুন কাজিকি ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। থাইল্যান্ডের চিয়াংমাই অঞ্চলে ভূমিধসে মৃত্যু ঘটেছে। পাহাড়ি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। দেশটির 8টি প্রদেশে বন্যায় প্রায় 180 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের বেইজিংয়ে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে সতর্ক করেছে। ভিয়েতনামে বহু ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।